হ্যালো ভিউয়ার্স, প্রাক ঐতিহাসিক যুগ থেকেই মানুষ যুদ্ধবাজ। যে যুদ্ধ আজও চলছে। ধর্ম, বর্ণ, গোত্র, তেল, মাটি, পানি, নানান ইস্যুতে মানুষ যুদ্ধ করে চলেছে আজ অবধি। আর এই কথা ভাবতে গিয়েই মনে হলো, আচ্ছা, মানুষ প্রথম কবে যুদ্ধ করেছিল, কেনই বা করেছিল? মানব সভ্যতা যতটা পুরনো, যুদ্ধ বিগ্রহের ইতিহাসও সম্ভবত ততটাই পুরনো। ঠিক সেই কারণেই কখন প্রথম দুই দল মানুষ পরস্পরের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিল সেটা বলা প্রায় অসম্ভব। তবে লিখিত ইতিহাসের সূচনা আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে হয়েছিল, যদিও তা আমাদের জানা ইতিহাসের আকারে আসতে আরও প্রায় ১ থেকে ১,৫০০ বছর লেগে গিয়েছিল। এই লম্বা সময়ে সংগঠিত যুদ্ধের ব্যাপারে জানা গেলেও বিস্তারিত বিবরণ পাওয়া যায় না। এজন্য অপেক্ষা করতে হয় ইতিহাসের পাতায় আনুষ্ঠানিকভাবে লিখিত প্রথম যুদ্ধ ব্যাটল অফ ম্যাগিড্ডো পর্যন্ত, যার সময় ১৫০০ খ্রিস্টপূর্বাব্দ। তৎকালীন ফারাও তৃতীয় থুতমোসের সম্মানে নির্মিত থিবসের মন্দিরে বিস্তারিতভাবে লিখে রাখা হয় এই কীর্তির কথা। চলুন আজকের এই ভিডিওতে ইতিহাসের প্রথম লিখিত যুদ্ধের আদ্যোপান্ত জেনে নেওয়া যাক। মানুষের প্রথম যুদ্ধের ইতিহাস জানার আগে আমাদের প্রাচীন শহর মেগিডো এবং ফারাও তৃতীয় থুতমোস সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া দরকার। মেগিডো মিশর আর মেসোপটেমিয়ার মধ্যবর্তী বাণিজ্য পথের উপর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানে গড়ে উঠেছিল প্রাচীন শহর মেগিডো। তখনকার দিনে এই এলাকাকে বলা হতো কানান। বর্তমানে হাইফার দক্ষিণ পূর্বে নাজারেতের কাছে ইসরায়েলের জাজরেল উপত্যকার উপরে অবস্থিত মেগিডো। তাই ম্যাগিডোর নিয়ন্ত্রণ মিশর আর প্রাচ্যের মধ্যে যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল একসময়। এজন্য উঁচু পাঁচিল আর দুর্গ বিশিষ্ট ম্যাগিডোর নিরাপত্তা ব্যবস্থাও ছিল খুবই শক্ত। একসময় ম্যাগিডোর অঞ্চলে ফারাওদের প্রভাব প্রতিপত্তি বজায় ছিল, কিন্তু আভ্যন্তরীণ দ্বন্দ্বে ক্রমশ দুর্বল হয়ে পড়া সাম্রাজ্য হারিয়ে ফেলেছিল তার আগের ক্ষমতা। এমনকি নিজের দেশের একাংশ দখল করে নিয়েছিল বহিঃশত্রু। এই পরিস্থিতিতে স্থানীয় অভিজাতেরা স্বাধীনভাবে মেগিডো শাসন করতে শুরু করে, যদিও ফারাওদের প্রতি আনুগত্য দেখাতো নামে মাত্র। খ্রিস্টপূর্ব ১৫ শতকে মেসোপটেমিয়া ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বেশ কিছু রাজ্য অত্যন্ত ক্ষমতাশালী হয়ে উঠেছিল। এদের মধ্যে ছিল হিট্টাইট, মিতান্নি আর কাসাইটরা। মিশরের সামরিক ক্ষমতাকে চ্যালেঞ্জ করার মতো শক্তি স্থানীয় নগর রাষ্ট্রগুলোর না থাকলেও এই রাজ্যগুলোর ছিল। ম্যাগিডো ও তার আশেপাশের এলাকার ব্যাপারে আগ্রহ ছিল তাদেরও। ফলে ফারাও তৃতীয় থুতমোস যখন মিশরের পুরনো প্রতিপত্তি ফিরিয়ে আনতে যুদ্ধ অভিযান আরম্ভ করেন, ম্যাগিডো তার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। তৃতীয় থুতমোস ক্ষমতাশালী মিশর তখন ভঙ্গুর। সাম্রাজ্যের উত্তরাঞ্চলের হিক্সাসরা, যারা পশ্চিম এশিয়া থেকে এসেছে, তারাও ফারাও উপাধি গ্রহণ করেছে। তখন প্রথম আহমস তাদের তাড়িয়ে সাম্রাজ্য একীভূত করেন, পত্তন করেন নিউ কিংডম অফ ইজিপ্টের। এই স্থায়িত্ব ছিল আনুমানিক ১৫৭০ থেকে ১০৬৯ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। আহমসের বংশধর ছিলেন দ্বিতীয় থুতমোস। দ্বিতীয় থুতমোস যখন মারা যান তখন তার ছেলের বয়স হবে ২, মতান্তরে ৮ বছর। শিশু রাজা আইন অনুযায়ী ফারাও হলেন, তবে তার প্রতিনিধি হিসেবে দায়িত্ব নেন রানী হাশেপসুত। প্রশাসক হিসাবে হাশেপসুত ছিলেন অত্যন্ত দক্ষ। তিনি মিশরকে যুদ্ধ বিগ্রহ থেকে দূরে রেখেছিলেন, তবে চালিয়ে গিয়েছিলেন সামরিক বাহিনীর শক্তিবৃদ্ধি। তার দক্ষ নেতৃত্বে থুতমোসের সিংহাসনে আরোহণ কোনো ঝামেলা ছাড়াই সম্পন্ন হয়। নতুন ফারাওকে পাঠিয়ে দেওয়া হয় থিবসে। সেখানে তিনি যুদ্ধবিদ্যা ও রাজকার্য শিখতে থাকেন। হাশেপসুত মারা গেলে থুতমোসের হাতে পুঞ্জীভূত হলো পরিপূর্ণ ক্ষমতা। পরবর্তী ২০ বছরে তিনি অন্তত ১৭টি সফল যুদ্ধ অভিযান পরিচালনা করেন। তার প্রথম এবং সম্ভবত সবচেয়ে বিখ্যাত যুদ্ধ ব্যাটেল অফ ম্যাগিডো নামে বিখ্যাত। যুদ্ধের পটভূমি হিট্টাইট
মিতান্নি আর কাসাইটদের ক্রমবর্ধমান রাজ্য সম্প্রসারণ হুমকি হয়ে এসেছিল মিশরের জন্য। ফারাওয়ের সৈন্যরা সিরিয়া আর ইরাকের এলাকায় অভিযান চালায়, প্রচুর ধন সম্পদ লুটে নিয়ে আসে। কানানের অনেক নগর রাষ্ট্র বাধ্য হয় তাদের বশ্যতা শিকারে। মিতান্নিদেরও নজর ছিল কানানে। তারা তলে তলে নগর রাষ্ট্রগুলোকে বিদ্রোহের ইন্ধন দিতে থাকে, উদ্দেশ্য মিশরের ক্ষমতা হ্রাস করা। মিতান্নিদের সমর্থন পেয়ে এরা সৈন্য ও সমরাস্ত্র জড়ো করে, তবে বিদ্রোহের ঘোষণা দেওয়ার জন্য দরকার ছিল উপযুক্ত সময়। কাঁচা বয়সের অনভিজ্ঞ ফারাও তৃতীয় থুতমোস যখন এককভাবে ক্ষমতায় বসেন, তখন তারা সেই ক্ষণ উপস্থিত হয়েছে বলে মনে করলেন। কানানের বিভিন্ন শহর মিশরের থেকে সম্পূর্ণ স্বাধীনতা ঘোষণা করে বসে। তাদের নেতৃত্ব দেন কাদেশের রাজা, মতান্তরে রাজপুত্র দুরুসা। তার অধীনে সম্মিলিত সেনাবাহিনীতে ছিল প্রায় 10,000 থেকে 15,000 লোক। দুরুসার অন্যতম মিত্র ম্যাগিড্ডো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে এখানে ঘাঁটি করলেন কাদেশের রাজা। লক্ষ্য মিশরের ব্যবসা বাণিজ্য বিঘ্ন ঘটানো। আবার ম্যাগিড্ডোতে তার উপস্থিতি কানানের ভিতরের দিকে থাকা অন্যান্য শহরের জন্য রক্ষা কবচের কাজ করছিল। ফলে থুতমোস বুঝলেন আগে ম্যাগিড্ডোর ব্যবস্থা না করলে লাভ হবে না। রণপ্রস্তুতি। থিবসে জড়ো করা হলো প্রায় 20,000 সৈন্য। শুভদিনে থুতমোস নিজেই তাদের নেতৃত্ব দিয়ে বেরিয়ে পড়লেন। সময়টা তার রাজত্বের 23 বছর, 1479, মতান্তরে 1482 খ্রিস্টপূর্বাব্দ। 10 দিনে প্রায় 150 মাইল অতিক্রম করে তারা গাজায় এক রাত যাত্রা বিরতি করলেন। এরপর চলে যান ইয়েহেম শহরে। ইয়েহেম থেকে মেগিড্ডো বেশি দূরে নয়। দুই শহরের মাঝে বিস্তৃত পর্বত শ্রেণী। ফারাওয়ের চরেরা খবর আনলো 3টি পথ দিয়ে যাওয়া যায় সেখানে। পাহাড়ের উত্তর ও দক্ষিণ দিক দিয়ে দুটি প্রশস্ত রাস্তা, একটু ঘুরপথ হলেও স্বচ্ছন্দে সেনাদল নিয়ে যাওয়া সম্ভব। তৃতীয় পথ পাহাড়ের মাঝ দিয়ে সংকীর্ণ গিরিখাত। সবচেয়ে সংক্ষিপ্ত কিন্তু বিপজ্জনক পথ এটি। সেনাদের পার হতে হবে এক লাইন করে। যুদ্ধরথ টেনে নেওয়া সম্ভব না। শত্রুরা এখানে অ্যাম্বুশ পেতে রাখলে সহজেই ধ্বংস করে দিতে পারবে তাদের। থুতমোস তার জেনারেলদের সাথে আলাপ করলেন। সবাই মতামত দিলেন উত্তর বা দক্ষিণের যে কোনো একটি রাস্তা বেছে নিতে। ফারাও ধারণা করলেন জেনারেলরা যা বলছেন সেটা তার শত্রুর মাথায়ও আসবে, তাই তিনি নির্দেশ দিলেন গিরিখাত ধরে যাবার। ফারাওয়ের চিন্তা ছিল শতভাগ সঠিক। কাদেশের রাজা তার পদাতিক সেনাদের রেখেছিলেন উত্তর আর দক্ষিণ পথের পাহারায়। রথ বাহিনী ছিল ম্যাগিড্ডোর সামনে। তার পরিকল্পনা ছিল উত্তর বা দক্ষিণ দিক থেকে ফারাও অগ্রসর হলে পদাতিকেরা ধীরে ধীরে পিছিয়ে তাদের টেনে নিয়ে আসবে রথ বাহিনীর কাছে। এরপর সম্মিলিত সেনাদল বিপুল বিক্রমে ঝাঁপিয়ে পড়বে মিশরীয়দের উপর। দারুসের অল্প কিছু লোক ছিল গিরিখাতে। ফারাওয়ের একটি অগ্রবর্তী বাহিনী তাদের কচুকাটা করে ফেলে। এরপর মূল বাহিনী এক সারিতে পার হয়। অশ্বারোহীরা ঘোড়ার লাগাম ধরে হেঁটে যেতে থাকে। যুদ্ধরথের বিভিন্ন অংশ আলাদা আলাদা করে খুলে নিয়ে বয়ে নিয়ে যায় সৈনিকরা। নিরাপদেই এরপর ম্যাগিড্ডোর পাশে কিনা উপত্যকায় পৌঁছে যান থুতমোস। কাদেশের রাজা ভাবতেই পারেননি এমন কিছু করবে মিশরীয়রা। ফলে থুতমোসের লোকেরা যখন কিনায় শিবির করল, ভয়ঙ্কর এক ধাক্কা খেলেন তিনি। বানচাল হয়ে যায় তার আগের পরিকল্পনা। দ্রুত তিনি সমস্ত সেনা ডেকে আনেন ম্যাগিড্ডোর দিকে। শহরের দুর্গের সামনে উঁচু জায়গায় শিবির করে তারা। লড়াই। পরদিন সকালে যুদ্ধের জন্য প্রস্তুত হয় দুই পক্ষই। তৎকালীন মিশরীয়দের হিসাবে সেটা ছিল তৃতীয় মৌসুমের প্রথম মাস, তৃতীয় থুতমোসের রাজত্বের 23তম বছর। থুতমোস অনেকটা বাঁকা চাঁদের মতো করে সাজিয়ে নেন তার সেনাদল। নিজে থাকলেন মধ্যভাগে, চাঁদের পেটের দিকে। তিনি দেখতে পেলেন শত্রুরা তখন নিজেদের গুছিয়ে উঠতে পারেনি। তিনি রথ চালকদের নির্দেশ দিলেন আক্রমণের। দুই দলেরই রথের সংখ্যা ছিল প্রায় 1000 খানেক। তবে কাদেশের রাজার বাহিনী তখনও বিশৃঙ্খল। ফলে মিশরীয়দের আঘাতে বেসামাল হয়ে পড়ে তারা। অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়ে তাদের বুদ্ধ। শত্রুদের প্রায় 8000 নিহত আর 3000 সৈন্য আহত হয়। ফারাওয়ের হতাহত ছিল 5000। দারুস আর অবশিষ্ট সৈনিকরা পালিয়ে যায় শহরের দিকে। ততক্ষণে নগর প্রাচীরের দরজা বন্ধ করে দেয়া হয়েছে।
ভেতরে থাকা লোকেরা দড়ি ফেলে সবাইকে টেনে নেয় দেয়ালের উপর দিয়ে। ফারাও যদি সেই সময় হামলা করতেন তাহলে শত্রুদের একেবারে নির্মূল করে দেয়া সম্ভব ছিল। তখন শহরের পতন সময়ের ব্যাপার হয়ে দাঁড়াতো। কিন্তু বিজয়ের আনন্দে উদ্বলিত মিশরের সৈন্যরা তখন লুটপাটে মত্ত। ফলে সুবর্ণ এই সুযোগ হাতছাড়া হয়ে যায়। এর মূল্য চুকাতে হয় প্রায় 7 মাসের লম্বা অবরোধের মাধ্যমে। এই সময় কাদেশের রাজা পালিয়ে যেতে সক্ষম হন। ফলে চলতে থাকে কানানের বিদ্রোহ। অবশেষে যখন ম্যাগিড্ডোর দরজা ফারাওয়ের সামনে খুলে যায়, তিনি তখন নমনীয় নীতি গ্রহণ করেন। ফারাওয়ের প্রতি শর্তহীন আনুগত্যের শর্তে শহরের রাজা আর নাগরিকদের প্রাণ ভিক্ষা দিয়ে দেয়। প্রভাব: ম্যাগিড্ডোর বিজয় থুতমোসকে শক্তিশালী ফারাও হিসাবে প্রতিষ্ঠা করে। এর মাধ্যমে কানানের উত্তরাংশে মিশরীয় আধিপত্যের সূচনা করেন তিনি। মেসোপটেমিয়ার সাথে বাণিজ্য পথ নিষ্কণ্টক হওয়ায় মিশরের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ে। তবে কাদেশের রাজা পালিয়ে যাওয়ায় বিদ্রোহ পুরোপুরি শেষ হয়নি। মিতান্নিদের সাথে মিলে তারা আরও অনেক বছর থুতমোসের পথের কাঁটা হয়ে থাকেন। যদিও ফারাও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করতে সক্ষম হন। আধুনিককালে অবশ্য ম্যাগিড্ডোর পরিচিতি লিখিত ইতিহাসের প্রথম যুদ্ধ হিসেবে নয়, বরং বাইবেলে বর্ণিত শুভ এবং অশুভের চূড়ান্ত লড়াইয়ের ক্ষেত্র বা আর্মাগেডন হিসাবে। আর্মাগেডন প্রকৃতপক্ষে ম্যাগিড্ডোর গ্রিক নাম। ভিউয়ার্স, ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।